মাইকেল ভাই বলেন। হ্যালো, মাইকেল ভাই বলেন, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আমার কথা কি ভাই ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কেটে কেটে শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, কেমন আছেন ফরাদ ভাই? হ্যালো, জি ভাই, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন, বলেন ভাইয়া। আচ্ছা। আতিফ ভাই তো অসুস্থ, শুনলাম আর কি। তো আমার একটা মানে একটা ডিসকাশন ছিল, সেটা হচ্ছে আমি আপনাদের পুরান লাইভ গুলা শুনি তো। তো 3-4টা লাইভ আগে সম্ভবত একদম শেষের দিকে আপনার একটা কথা নিয়ে একটু ডিসকাস করার ছিল আর কি। ভাই এত ইন্ট্রোডাকশন আদে তো পয়েন্টে যেতে পারতেন। হ্যাঁ বলেন, আপনার যে পয়েন্টটা বলার প্লিজ বলেন। আচ্ছা আচ্ছা, সরি সরি, অ্যাকচুয়ালি আমি মানে ইউজ টু না তো লাইভে, আমি বুঝতেছি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, আই এম সরি। সেটা হচ্ছে ওকে, ঠিক ইসরায়েল আছে, ফিলিস্তিন নিয়ে আপনার হচ্ছে একটা কোশ্চেন উঠছিল, যে একটা আপু আপনাকে কোশ্চেন করছিল যে এটা রাইট কি না। তো আপনি বলছিলেন যে হচ্ছে এটা যুদ্ধটা কন্টিনিউ হওয়া উচিত, যে ট্রাম্প, ইফ আই রং প্লিজ কারেক্ট মি তাহলে ভাই। মানে এটাই হ্যাঁ, বলছিলেন মেবি। হামাস ধ্বংস হওয়ার এটা আগ পর্যন্ত যুদ্ধ কন্টিনিউ, হামাস একেবারে ধ্বংস হওয়ার আগ পর্যন্ত, বা যতটুকু ইসরায়েল স্যাটিসফাইড হইতো যে ওকে এরপর থেকে হামাস আমাদের জন্য আর থ্রেট না, ওই পর্যন্ত যুদ্ধটা কন্টিনিউ রাখা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা, সেক্ষেত্রে ওই যে আপুটা বলছিল হচ্ছে এটা করতে গিয়ে 40,000 মানুষ মেরে ফেলছে অলমোস্ট। তো আপনি এর বিপরীতে বলছিলেন যে প্রয়োজনে যদি লাগে তাহলে আরো মারা উচিত। এম আই রাইট? ওয়েল, এটা একটা সার্কাস্টিক ইয়ে ছিল, বাট যতজন মানুষ মারা গেছে ওটার জন্য তো দায়ী একমাত্র হামাস। আচ্ছা, তো আমার কোশ্চেন হচ্ছে অ্যাকচুয়ালি কি আদতে মানে একদম মূল থেকে কি হামাসকে ধ্বংস করা ওইভাবে পসিবল, যেহেতু এটা একটা আদর্শিক ব্যাপার? এই জন্য আহ, এই জন্য তো বললাম, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল স্যাটিসফাইড না হয়তো যে হামাস আবার রিগ্রো করতে পারবে। আদর্শিক ব্যাপারে তো সমস্যা না, সমস্যা হচ্ছে যে তারা ওয়েপন সাপ্লাই পাবে কিনা, তাদের টানেল সিস্টেম ধ্বংস করা হচ্ছে কিনা, তারা তারা তাদের ফান্ড গুলো ধ্বংস করা হচ্ছে কিনা, তাদের লিডার গুলো ধ্বংস করা হচ্ছে কিনা। এটা যদি করা যায়, হ্যাঁ, অনেক বছর পর্যন্ত এটা ইসরায়েল ইয়ে থাকতে পারবে, সেফ এনাফ থাকতে পারবে যে ওকে এরপরে কোনো অক্টোবর 7 হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, সেক্ষেত্রে যে নিরীহ মানুষগুলা মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? মানে এটা হামাসের এটা তাহলে এটা হামাসের এটা ব্যবহার। তো সেক্ষেত্রে তো ধরেন একটা মানুষ তো বলতেই পারে, হামাস বলতে যদি ধরেন এই যে হামাদের জঙ্গিরা এখন যদি একটা 100টা জঙ্গি, ফর এক্সাম্পল 100টা জঙ্গি হামাসের একটা জার্মানিতে, যেখানে ধরেন আসিফ ভাই থাকে, এর আশেপাশে একটা এলাকার মধ্যে গিয়ে ইয়া করছে, মানে প্ল্যান করতেছে যে এখানে একটা অ্যাটাক করবে। তো ইন্টেলের কাছে খবর আছে যে এখানেই আছে, বাট এক্স্যাক্টলি নাই যে কোন ঘরে আছে কোন বাসায়, বাট এই এলাকাতে আছে। তো তখন যদি একটা বোম মারে পুরো এলাকার মানুষ সবাই মারি ফেলে, তো এটা কার ফল্ট? এটা কি ঠিক কিনা? হামাসের সাথে যদি আপনি অন্যান্য আপনি যেটা তুলনা দিচ্ছেন যে জার্মানিতে যায় অ্যাটাক, জার্মানিতে যায় যদি অ্যাটাক করে না ওদেরকে না না, রুট আউট। আমি বুঝাতে চাচ্ছি যে ধরেন হামাসের সামহাও একটা টিম, ধরেন 1,000 জনের একটা টিম একটা বুঝতে পারছি, এলাকাতে গিয়ে ছড়াছিটে আছে। বুঝতে পারছি, জাস্ট বুঝতে পারছি। একটা আইরনি একটা হ্যাঁ, সিচুয়েশন দিলাম আর কি। বুঝতে পারছি, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিচ্ছেন। যদি এরকমটা হয় যে হামাস থেকে হামাসের জঙ্গি গোষ্ঠী 1,000 জন, সে হচ্ছে গিয়ে জার্মানিতে ঢুকছে, জার্মানিতে যায় তারা জার্মান সিভিলিয়ানদের মধ্যে যায় তারা ইয়ে করতেছে। যদি এরকমটা হয়, যদি জার্মানের কাছে ইয়েটা থাকে, হ্যাঁ হ্যাঁ ওয়েপনটা হ্যাঁ, থাকে যে একটা এলাকার মধ্যে গিয়ে ওরা ইয়া বুঝতে করছে। পারছি। যদি জার্মানির কাছে মনে হয় যে এটা এত বড় থ্রেট যে এই থ্রেটটা ইয়ে করা যাচ্ছে না, এই থ্রেটটার সাথে তারা কোনোভাবে ইয়ে করতে পারতেছে না, কোপ আপ করতে পারতেছে না। জার্মানি তো আর গাজার মতো সিস্টেম নেই যে তারা অলরেডি জায়গায় জায়গায় টানেল বানায় রাখছে, স্কুলের নিচে, তারপর হচ্ছে আপনার হসপিটালের নিচে, বাচ্চাদের ঘরের নিচে টানেল বানায় রাখছে, যে তাদের আর মানে তাদের ওই টানেল থেকে বোম বোম মারতেছে, ওরকম তার অবস্থা নেই। তাদেরকে কি করতে হবে, সোয়াট টিম দিয়ে রুট আউট করতে হবে। বাট হামাসের সিচুয়েশনটা ওরকম তো না, হামাসের সিচুয়েশনটা টোটালি ডিফারেন্ট, যেখানে তারা অলরেডি ভিতরে মাটির নিচে পুরো একটা টানেলের আলাদা শহরই বানায় রাখছে, যেখানে যে তারা কি করে মাটির ভিতরে ঢুকে যায়, টানেল থেকে বোম মারে। ওই টানেলগুলোর ফোকা কোথায়? টানেলগুলোর ফোকা হচ্ছে স্কুলের মাথায়, মসজিদের মাথায়, তারপর হচ্ছে আপনার ইসের মাথায়, বাচ্চাদের রুমের মাথায়, ওই জায়গায় টানেল, ওই জায়গা থেকে তারা বোমা মারে। যদি এটা করে, তাহলে আই ডোন্ট থিঙ্ক হামাসের ইসরায়েলের কাছে আর কোনো অপশন আছে, অপশন আছে রেদার দেন ওই যেখান থেকে বোম মারতেছে সেই জায়গায় অ্যাটাক করা। তারপরেও যে মানে অপরাধীদের শাস্তি দেওয়ার নামে নিরপরাধ মানুষকে হত্যা করা কিনা সঙ্গত কিনা? আর এটার যদি জন্য তো এটা হামাস, এটার জন্য দায়ী কারা ভাইয়া? এটার জন্য দায়ী তো না, হান্ড্রেড এটার পার্সেন্ট জন্য এক্স্যাক্টলি হামাস দায়ী, বাট আমি বুঝাতে চাচ্ছি যে যেহেতু এরকম ভাবে কন্টিনিউয়াসলি যদি আপনার কাছে নিরপরাধ যদি মানুষ মাইকেল ভাই, আপনার কাছে যদি বেটার অপশন থাকে, বেটার ওয়ার স্ট্র্যাটেজি থাকে, ওয়ার প্ল্যান থাকে, তাহলে একটা কাজ করেন, আপনি ইসরায়েলের সাথে যোগাযোগ করে বেটার ওয়ার প্ল্যান ইসরায়েলদেরকে দিয়ে আসেন। না, আমার কাছে কোনো বেটার ওয়ার প্ল্যান নাই, বাট আমার কাছে তাহলে মনে ভাই হচ্ছে যে এটা ঘৃণা তাহলে ভাই ছড়াচ্ছে।
আপনার কাছে মনে হইতেই পারে, আমার কাছে মনে হচ্ছে না এটা ঘৃণা ছড়াচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা নেসেসারি অ্যাকশন নিচ্ছে। আপনি বিভিন্ন ইন্টারভিউ দেখবেন, গাজার লোকদের বিভিন্ন ইন্টারভিউ দেখবেন যেখানের মধ্যে তারা নিজেরা বলতেছে যে ওয়াইপ আপ হামাস, এদেরকে ধ্বংস করা, এরা হচ্ছে গিয়া শিয়া, এরা আমাদেরকে মারতেছে, এরা আমাদের নিজেদের লোক মারতেছে, এরা আমার বাপ ভাইকে মারতেছে, এদেরকে ধ্বংস করো, ইসরায়েল শুড ওয়াইপ দেম আউট। বহু ইন্টারভিউ আপনি গাজাবাসীদেরও দেখবেন। আচ্ছা, এই জিনিসটা আমি আসিফ ভাইয়ের কাছে জানতে চাই, ফারাজ ভাই যে এই কথাটা বলতেছে এটা কি আসিফ ভাই একমত নাকি? আসিফ ভাই কি এই কথাটার সাথে একমত নাকি, যে নিরপরাধ মানুষ? কোন কথাটা? মানে হচ্ছে যে বেটার প্ল্যান না থাকলে সবাইকে এরকম গণহত্যা করা, এরকম শিশুদের, একটা শিশু কোথায় জন্মাবে সেটা তো তার না, ফারাজ ভাই তো এরকম কোনো কথা বলছে বলে আমরা গণহত্যা মানে কি ভাই? গণহত্যাটা আপনি কোন জায়গাতে ইউজ করলেন? গণহত্যা তো মানে ইন্টেনশন থাকে যে আপনি একটা একটা জনগোষ্ঠীকে ওয়াইপ আউট করতে চান। ওইখানে যদি আগে থেকে লিফলেট দিয়ে দেয় যে ভাই এই জায়গায় জঙ্গিরা আছে, আপনারা আপনাদের ঘর থেকে বাইরে অন্য জায়গায় যান, আগে থেকে যদি লিফলেট দিয়ে জানাই দেওয়া হয়, এরপরও যদি তারা না যায়, কার দোষ ভাই এতে? এখন ওদেরকে যদি হোস্টেস করে রেখে তাহলে ওরা যাবে কিভাবে? ধরেন হামাসরা ওদেরকে, শিশুদেরকে, নারীদেরকে যদি হস্টেজ করে রাখে, তাহলে তো তারা যখন ফোন করে, লিফলেট দেয়, ঘরে ঘরে যে মানে অ্যাপার্টমেন্ট টু অ্যাপার্টমেন্টও ফোন করে, তখন তারা জানে না কেন? না, এই যে হোস্টেস করে রাখতেছে তাদেরকে, এগুলো সব মিথ্যা কথা ভাই, এগুলো একদমই মিথ্যা কথা। ইনফ্যাক্ট ইসরায়েলের মধ্যেই অসংখ্য মুসলমান থাকে, প্রায় 20 লক্ষ বা তার থেকেও বেশি, 20 থেকে 30 লক্ষ মুসলমান থাকে, যারা ইসরায়েলের ভেতরে, সেই মুসলমানরা খুবই সুখে শান্তিতে বসবাস করতেছে। তাদেরকে ইসরায়েল কোনোদিন আমি বলতেছি না ইসরায়েল হোস্টেস করে রাখতেছে, আমি বলতেছি হচ্ছে যে হামাস যদি হোস্টেস করে রাখে, হামাস যদি ধরে রাখে। আমিও সেটা বলিনি, আমি আপনার কথা আমি বুঝছি। আমি আপনাকে যেটা বলতেছি সেটা একটু শুনে নেন, যে ইসরায়েলে অসংখ্য মুসলমান অলরেডি বসবাস করে। এমন যদি হইতো যে গাজার কোনো মুসলিম অধিবাসী যদি এরকম হইতো যে হামাস তাদেরকে হোস্টেস করে রাখছে, তাহলে তারা অবশ্যই ইসরায়েলের কাছে সাপোর্ট চাইতে পারতো। ইসরায়েল তাদেরকে ইসরায়েলের ভিতরে জায়গা করে দিত। ইসরায়েলের ভিতরে যে অংশ আছে যেখানে মুসলমানরা বসবাস করে, সেখানে খুব সুন্দর কইরা তাদেরকে জায়গা বা সুব্যবস্থা করে দিত। জায়গা সম্পত্তি, দোকানপাট সবই করে দিত। এইটুক করতে ইসরায়েলের কোনো সমস্যা নাই। ইসরায়েল এই সমস্ত কাজ করতে রাজি আছে। ইনফ্যাক্ট এই গাজা যেই অঞ্চলটা, সেই অঞ্চলটাও ইসরায়েলের দখলেই ছিল। ইনফ্যাক্ট আরো অনেক বড়, বড় অঞ্চল ইসরায়েলের দখলেই ছিল। ইসরায়েল এগুলা ছাইড়া দিছে। হ্যাঁ? যা তোদের ছাইড়া দিলাম। এটা বইলা ছাইড়া দিছে। হ্যাঁ? ছাইড়া দেওয়ার কারণে এখন এই যে এই সমস্ত টুটা হামাস সমাজ গজাইছে। গজানোর একমাত্র কারণ হচ্ছে ইসরায়েল বেশি করতে গিয়ে ছাইড়া দিছিল এদেরকে। অনেক জায়গা যারা তারা দখলে নিছিল কিন্তু ছাইড়া দিছে পরে। এখন যদি এরকম ইনক্লুডিং গাজা আছে ভাই। ইনক্লুডিং গাজা, হ্যাঁ। এখন যদি দেখা যায় যে তাদের আ এই যে গণহত্যা যে আপনি বললেন, গণহত্যা হইতে হইলে কিছু জিনিস থাকতে হয়। ১ নাম্বার জিনিস হচ্ছে গিয়ে ইনটেনশনটা থাকতে হয় যে এই জাতিগোষ্ঠীকে আমরা পৃথিবী থেকে একদম নিশ্চিহ্ন করে দিব। এই রকমের কোনো ইনটেনশন ইসরায়েলের ইহুদিদের কখনোই নাই যে তারা মুসলমানদেরকে সারা পৃথিবী থেকে বা প্যালেস্টাইনিদেরকে সারা পৃথিবী থেকে ওয়াইপ আউট করবে। এরকম কোনো ইনটেনশন তাদের কোথাও লিখিত নাই। কিন্তু হামাসের গঠনতন্ত্রে এটা পরিষ্কারভাবে লিখিত আছে যে তাদের ইনটেনশন হচ্ছে ইসরায়েল এবং ইহুদিদেরকে ওয়াইপ আউট করে দেয়া, সারা পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া। এটা তাদের লিখিত গঠনতন্ত্রে লিখিতভাবে আছে। সুতরাং আমরা বুঝতে পারি যে গণহত্যা যদি কেউ হইতই, তাইলে সেটা ইহুদিদের উপরে হইতো। এটা মুসলমানদের উপরে ইসরায়েল করতে পারবে না। কারণ তাদের ইনটেনশনই সেটা নাই। ঠিক আছে? তাহলে এই হত্যাকাণ্ডটা আমরা কি বলতে পারি? এটার নাম কি দিতে পারি? মানে 40,000 মানুষ মারে ফেলছে, যে এটার মানে কি বলতে পারি এটাকে আপনি বলবেন ওয়ার ক্যাজুয়ালিটিস, যেটাকে আইনগত ভাষায় যেটা বলে সেটাই বলবেন। তো এটা কি আন্তর্জাতিক, মানে যে জেনেভা কনভেনশনে যে এটা কি রুলস ব্রেক করে না এই হত্যাটা? না, এটা কোনো রুলস, জি না, জেনেভা কনভেনশনের কোনো রুলস এটা ব্রেক করে না ভাইয়া। কোন রুলসটা ব্রেক করে বলেন দেখি আমাকে। কোন রুলসটা? মানে নিরপরাধ মানে সিভিলিয়ানদেরকে তো মারা, মানে এটা তো আমি যত ভাইয়া, একজনকে কি নিরপরাধ, একজনকে কি টার্গেট করে মারা হয়েছে? টার্গেট করতেছে না, নিশ্চয়ই টার্গেট একজনকে তো টার্গেট করার কথা না, বাট এরকম হসপিটাল। আমি আপনাকে একটা জিজ্ঞেস করি, ধরেন আপনার বাসায়, আপনার এরিয়ার মধ্যে ইন্ডিয়া থেকে হচ্ছে গিয়ে বোম মারতেছে, ইন্ডিয়ার একটা স্কুলের নিচে তারা বাংকার বানাচ্ছে, ইন্ডিয়াতে ওই স্কুলের নিচ থেকে তারা কন্টিনিউয়াস বোম মাইরা যাচ্ছে, কি করবেন আপনি তখন? আমি যদি এতই শক্তিশালী থাকতো, আমার গোয়েন্দা সংস্থা এতই শক্তিশালী থাকতো, বা আমি বলতে কি, আমি বুঝাচ্ছেন নাকি আমার দেশ বুঝাচ্ছেন? আপনার দেশের কথা বলতেছে। আচ্ছা, আমার দেশ যদি ওইরকম টেকনোলজি, এরকম মানে অস্ত্র অথবা ইন্টেলিজেন্সের দিক থেকে পৃথিবীর সেরা ইন্টেলিজেন্স হতো, তাহলে আমি চেষ্টা করতাম এটাকে অন্যভাবে করার জন্য, মানে স্পেসিফিকলি টার্গেট করার জন্য জঙ্গিদেরকে। সেটা স্পেসিফিকলি কিভাবে টার্গেট করতেন?
তাদের আস্তানা যারা আস্তানাটা বের করতেন কিভাবে ভাই? আস্তানাটা বের করতেন কিভাবে? যখন টানেল আপনি একদিক দিয়ে ধরেন ঢুকতে পারলেন টানেলে, অন্য দিক দিয়ে বাইরে হয়ে তারা আবার অন্য দিক থেকে বোম মারা শুরু করলো তখন? যদি এরকম হতো আপনি তাহলে আপনি আপনি কি কখনো আমেরিকা ভিয়েতনামের ওয়ার সম্পর্কে পড়াশোনা করছেন বা জানেন কখনো আমেরিকা ভিয়েতনামের ওয়ার সম্পর্কে দেখছেন? পড়ছেন কোথাও বা এত ডিপ কোনো পড়ালেখা করি না আমি এই ব্যাপারে, বাট এমনিতে আপনি টুকটাক শুনতে এই বাট আপনি আপনি এই ওয়ার গুলো কিভাবে ইয়ে করা হয়, গেরিলা ওয়ার গুলো কিভাবে করা হয় ওটা দেখেন, এবং গেরিলা ওয়ারে চিতাটা, গেরিলা ওয়ারে আপনি জঙ্গিদেরকে ওয়াইপ আউট করাটা এটা কতটা টাফ এটা একটু জাস্ট সার্চ করে দেখেন। আমেরিকা আর ইসের আমেরিকা আর ভিয়েতনামের ওয়ার সম্পর্কে পড়লেই আপনি জিনিসটা জানতে পারবেন। এত সস্তা না ভাই, এত সস্তা না যে যায় যায় সুন্দর মতো ওয়াইপ আউট করে দিয়ে আসলো। যদি এত সস্তা হতো তাহলে আমি ওটাকে সব সমর্থন করতাম না। মাইকেল ভাই এখন যে জিনিসটা দেখা যাচ্ছে যে হামাসের জঙ্গিরা প্রথমে শুরু করতেছে ইসরায়েলে অ্যাটাক করা, প্রথমে কারা শুরু করতেছে ভাই? হামাসই তো শুরু করতেছে, তাই না? হ্যাঁ আমার শুরু করতেছে, আমার তাতে মানে প্রবলেমটা ওইখান থেকে, বাট যে নিরীহ মানুষ মারা যাচ্ছে এখানে আমার খারাপ লাগতেছে। একটু আস্তে আস্তে ভাই, একটু আস্তে আস্তে। তারপরে তারা যে কাজটা করতেছে যে বাচ্চাদের স্কুলের নিচে বাংকার বানায় বা ধরেন হাসপাতালের নিচে বাংকার বানায় তারা লুকায় যাচ্ছে, বোমাটা মাইরা লুকায় যাচ্ছে। এখন বোমা মারার পরে তো খুব স্বাভাবিক যে ইসরায়েল একটা অ্যাকশন নিবে। এখন ইসরায়েল কি অ্যাকশন নিতে পারে? মনে করেন এটা যদি আপনার ক্ষেত্রে ঘটতো, আপনার বাসায় পাশের বাসা থেকে বোমা মারছে, বোমা মাইরা লুকায় গেছে। একটা স্কুলের নিচে লুকায় গেছে। এন্ড আপনার কাছে অস্ত্র আছে যে আপনি মানে তার একটা পাল্টা জবাব দিবেন। আপনি কি করতে পারতেন বলেন তো? মানে আমি ওদেরকে স্পেসিফিক ভাবে মারতে পারবো না, আর এছাড়া আপনি তো স্পেসিফিক ভাবে মারতে চাচ্ছেন, বাট আপনার কাছে যদি ওয়ার স্ট্র্যাটেজি না থাকে আপনি কিভাবে মানে স্পেসিফিকলি মারবেন? তা অবশ্য ঠিক, বাট আমাদের তো মাইকেল ভাই আপনি আমাদেরকে একটা আপনি আমাদের এখানে একটা সলিউশন বলেন। ভিয়েতনামের তাহলে আমরা একটা জিনিস দেখি। সিম্পল চিন্তা করেন, ভিয়েতনামের মতো একটা কৃষি প্রধান দেশ, একটা মানে অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটা দেশ, সেই দেশকে যখন আমেরিকা ইনভাইট করতে গেছে, ভিয়েতনাম তাদেরকে একেবারে মানে গু খাওয়ায় পাঠাই দিছে। মানে এক একজনকে যেভাবে মারছে, যে সোলজারদেরকে যেভাবে মারছে সেটা হচ্ছে গিয়ে বলার বাইরে। এবং ওই ছোট জনগোষ্ঠীর কৃষকদের সাথে তারা পাইরে ওঠে নাই। কেন পাইরে ওঠে নাই? তারা ওই টানেল স্ট্র্যাটেজি নিছিল। ওই জায়গার টানেলগুলা হাতে করা টানেল, ওইরকম ইয়ে করে সিমেন্ট দিয়ে বানানো একেবারে অত্যাধুনিক টানেল, হাতে করা টানেল। ওই টানেলের সাথেই আমেরিকার চিন্তা একেবারে অবস্থা খারাপ হয়েছিল। আপনার কাছে যত বড়ই গোলা বারুদ থাকুক, যত বড়ই ট্যাঙ্ক থাকুক, মিসাইল থাকুক, যাই থাকুক, ওইগুলা নিয়ে তো মাটির নিচে আপনি কিছু করতে পারবেন না। ওই ধরনের পরিস্থিতিতে আপনি টানেলের ভিতরে ঢুকে ইয়াদেরকে ওয়াইপ আউট করা, জঙ্গিদেরকে ওয়াইপ আউট করা ভাই এত সহজ জিনিস না। এইগুলো নিয়ে যেহেতু আপনার আইডিয়া নেই, সেহেতু আপনার মনে হচ্ছে যে ইসরায়েল কোনো এফোর্ট দিতেছে না। ইসরায়েল মোটামুটি বেশ ভালোই এফোর্ট দিচ্ছে, এবং ইসরায়েলকে কোনোভাবে ওই জিনিসটা বলা যাবে না, মানে বলার মতো কোনো ইয়ে আসলে নাই যে তারা কি করছে, তারা টার্গেট করে সিভিলিয়ান মারছে। যদি তারা টার্গেট করে সিভিলিয়ান না মারে, তাদের টার্গেট যদি থাকে হামাস, তাদের টার্গেট যদি থাকে জঙ্গি, এরপরেও যদি এবং লিফলেট বিলি করার পরেও যদি এরা মারা যায়, সিভিলিয়ানরা মারা যায়, দ্যাট উড বি কনসিডার্ড অ্যাজ ওয়ার ক্যাজুয়ালিটিস, নট আপনি যেটা বললেন গণহত্যা। ইচ্ছাকৃতভাবে যদি নিরীহ জনগোষ্ঠীর উপরে আক্রমণ চালায় বা তাদের হত্যা করে ইচ্ছাকৃতভাবে, যে তাদেরকে আমি মারতে চাচ্ছি, তাহলে সেটা হবে, সেটা ওয়ার ক্রাইমের অন্তর্ভুক্ত হবে। কিন্তু যদি ইচ্ছাকৃত না হয়, যদি দেখা যায় যে তারা বোমা মারতেছিল একটা হামাসের বাংকারে এবং তারা সতর্ক করছে, সাইরেন বাজাইছে এবং সাইরেন বাজায় ঘোষণা দিছে, রেডিওতে ঘোষণা করছে যে এই জায়গাটাতে আমরা অমুক তারিখের অমুক ঘন্টায় বোমা মারবো, তোমরা যারা আশেপাশে আছো তারা এই নিরাপদ জায়গাতে চলে যাও। এই রকমের ঘোষণা দেওয়ার পরে যদি সেখানে তারা বোমা মারে এবং তাতে যদি ওই যে তাতে যদি সিভিলিয়ান মারা যায়, তাহলে তো সেটার জন্য হামাসকে ওয়ার ক্রাইমে আপনি দায়ী করতে পারবেন না, কারণ তারা তো প্রয়োজনীয় যেই ইসরায়েলকে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলা, সেই ব্যবস্থাগুলা অলরেডি তারা নিচ্ছে। হ্যাঁ, যে সাইরেন বাজাইছে, সতর্ক করছে, তাদেরকে নোটিশ দিচ্ছে, এই জায়গায় বোম মারবে আগে থেকে বলে দিচ্ছে। তাহলে তো আপনি এটা তাদেরকে ওয়ার ক্রাইমের জন্য তাদেরকে দোষারোপ করতে পারবেন না। এখন মানে যদি এভাবে, এটা কি অ্যাকচুয়ালি কখনো আপনার কি মনে হয়, মানে এটা ব্যক্তিগত মতামত আপনার থেকে জানতে চাচ্ছি, যে এটা কি আসলে কখনোই সম্ভব যে হামাসের মতো এরকম একটা সংগঠনকে একদম গোড়া থেকে নির্মূল করা, এভাবে মেরে বা যে কোনো ভাবে সামহাও, এটা কি পসিবল? ভাই আমি বললাম তো, আপনি মনে ফোকাস করেন নাই। অলরেডি বলছি যেটা করা যায় সেটা হচ্ছে তাদের অনেক প্ল্যানিং। আমি বুঝতে যাচ্ছি, হ্যাঁ শুনছি আমি, বাট আমি বুঝতে যাচ্ছি যেহেতু এখানে ধরেন
150 কোটি বা 200 কোটি মুসলমান আছে সারা দুনিয়ার মধ্যে। এখন বলতে পারেন যে সবগুলার মধ্যে সবগুলাই ওই হিসাবে করতে গেলে একটা অ্যাটম বোম। এখন কথা হচ্ছে যে এখানে তো ঘৃণা ছড়াচ্ছে। এখন ওই যে এই ঘৃণাটাকে কেন্দ্র করে যদি পৃথিবীর আরেক জায়গায় যদি আরেকটা জঙ্গি সংগঠন ক্রিয়েট হয়ে যায়, অন্য জায়গায় অন্য সংগঠন, এভাবে তো হতেই থাকবে। মানে ওই এটা তো জায়গার যদি এক জায়গার ঘৃণাকে কেন্দ্র করে আরেক জায়গার জঙ্গি যদি আরেক জায়গায় জঙ্গিগিরি করে, সেখানে ফল্ট হচ্ছে জঙ্গির, সেখানে ফল্ট তাদের না যারা নিজেদেরকে ডিফেন্ড করতেছে। কথা বুঝছি? তো সেটা বুঝতে পারতেছি, বাট কেন জানি মনে হচ্ছে এটা হয়তো আমার আবেগ থেকে, আমার আবেগ, আমি আপনাদের কথা যুক্তিসঙ্গত, বাট আমি কেন জানি মানে নিতে পারতেছি না আবেগের কারণে হয়তো। আচ্ছা মাইকেল ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই আপনাকে, একটু বলেন আবেগে তো। কেন্দ্রে দেন না ভাই। একটা জি জি একটা কথা বলেন তো, যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানে তো আমেরিকান দখলদারিত্ব ছিল, তাই না? হ্যাঁ 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 দীর্ঘদিন আমেরিকান দখলদারিত্ব ছিল, আমেরিকান মানে চলছে। এবং অনেকদিন তারা নিজেদের সেনাবাহিনী পর্যন্ত তৈরি করতে পারেনি। ওদের যে সিস্টেম, পুরা সিস্টেম ভেঙে দিচ্ছিল আমেরিকা গিয়ে। জার্মানিতেও তো তারা আ করছে, ৪ ভাগে ভাগ করছিল জার্মানিকে। পরে ২ টা জার্মানিতে ২ টা পার্ট হয়ে গেছে। ২ ভাগ করে ফেলছিল জার্মানিকে। একটা পার্ট নিচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আরেকটা পার্ট নিচ্ছে মিত্রপক্ষ, মানে হচ্ছে গিয়ে ফ্রান্স, ইংল্যান্ড আর আমেরিকা। এখন দীর্ঘদিন তো এই জার্মানির উপরেও আ এই দেশগুলার প্রভুত্ব চলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ আ তারপরে মনে করেন এই যে ভিয়েতনামে তো অনেক বছর ধইরা আমেরিকা, এই যে ১৯৭০ সালে যে যুদ্ধ হইছে ভিয়েতনামে, সেখানে তো আমেরিকা ভালো পরিমাণ মানুষ হত্যা করছে এবং অনেকদিন তারা চেষ্টা করছে সেখানে। এখন একটা আরো কয়েকটা দেশ আছে যে দেশগুলাতে আমেরিকান সোলজার গেছে, তারা বিভিন্ন ধরনের আকাম-কুকাম করছে, বা অন্যান্য দেশের সোলজার গেছে, আক্রমণ করছে। আপনি আমাদেরকে একটা বের করে দেখান তো ভাই, যে আ জাপানি কোনো একটা জাপানের লোকজন টেররিস্ট হয়ে গেছে, যে কারণ হচ্ছে তাদের উপরে নির্যাতন হইছে। ২য় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা তো অবশ্যই অনেক নির্যাতন করছে জাপানিদের উপরে। আ এই যখন যুদ্ধে জয় লাভের পরে অনেক নির্যাতন হ্যাঁ, করছে। আসিফ ভাই দেখেন, ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় কত পরিমাণ ইয়েরা অ্যালাইড যারা ছিল, অ্যালাইড বাহিনী যারা ছিল, তারা কি পরিমাণ জার্মানি বম্বিং করছে, ওখানে কি পরিমাণ সিভিলিয়ান মারা গেছে। যুদ্ধে এ সিভিলিয়ান মারা যাওয়া, এটা কি ভাই একেবারে মানে শুরু করছে নাকি মানে নাকি এটা একেবারে নতুন কনসেপ্ট? রেপ যুদ্ধ মনে হলে করেন তো এই ভাই যে, মরবেই। এই সিভিলিয়ান মারা যাবে। এটা তো যুদ্ধের একটা বাজে সাইড, এটা তো 100%। যেটা করা যায় এটা ক্যাজুয়ালিটিস কমানোর চেষ্টা করা যায়। বাট যুদ্ধ হবে, ফেস দ্য রিয়ালিটি যে যুদ্ধ হবে আর সিভিলিয়ানস মারা যাবে না। এটা না, তো না ভাই ফারাজ ভাই, চিন্তা ছিল আসিফ না। ভাই যে ভাই আমি যেটা পয়েন্ট আউট করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে একটা যে অজুহাত দেওয়া হয় যে সাম্রাজ্যবাদীরা আমাদের উপরে অনেক অত্যাচার করেছে, এইজন্য আমরা জঙ্গি হয়ে গেছি। হ্যাঁ, আমরা আসলে জঙ্গি হতে চাইনি। কিন্তু সাম্রাজ্যবাদীরা আমাদেরকে এত অত্যাচার করে আমাদেরকে জঙ্গি করে ফেলেছে। এই যে চুনাহাগা মুমিনদের যে এই যুক্তিটা, হ্যাঁ? তাইলে তো ভাই সবচাইতে বড় জঙ্গি হওয়ার কথা জার্মানদের। জার্মানরা মনে করেন আমেরিকার না আ অমুক-তমুক জায়গায় গিয়ে টুটপাট বোমা ফাটানোর কথা। জাপান, জাপানিরা আসিফ ভাই জাপান, জাপানিরা গিয়া জাপানিরা গিয়া বিভিন্ন জায়গায় মানে এই জায়গায় সে জায়গায় গিয়ে বোমা ফ্রান্সে, ইংল্যান্ডে, আমেরিকাতে গিয়ে বোমা-টোমা ফাটানোর কথা। ভিয়েতনাম, আমেরিকার যে ইউকে তে বোমা ফাটানোর কথা। হ্যাঁ, হ্যাঁ, আমেরিকার গিয়া, আ মানে ইন্ডিয়ার কি করার কথা? ইংল্যান্ডে গিয়ে ২-৪ টা বোমা মেরে আসার কথা। যে তোরা আমাদের দেশে ওইটা করছিলি, এইজন্য আমরা এখন তোদের এটা করতেছি। তাই না? কেউ এগুলা করতেছে না। একমাত্র জনগোষ্ঠী পৃথিবীতে যারা এই কামটা ভাই, করতেছে, যে শান্তির ধর্মের জঙ্গি বাচ্চা জঙ্গিরাই একমাত্র। শান্তি ধর্মের একমাত্র ভাই জঙ্গির বাচ্চা জঙ্গিরাই এই কামটা করতেছে। হুম। তো ওদের যুক্তিটা কি? হ্যাঁ, তোরা আমাগো আসিফ ভাই আমি কি একটু বলতে তোরা, পারি? হ্যাঁ, হ্যাঁ, বলবেন, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। তাদের যুক্তিটা হইতেছে তোরা আমাগো মানে আমাগো উপর অত্যাচার করছে সাম্রাজ্যবাদী-টাদি বইলা-টইলা, এখন তারাই জঙ্গিগিরি করতেছে। এইটা তোদের জঙ্গিগিরির, এটা তোদের অজুহাত? এই তোদের অজুহাত জঙ্গিগিরির? হ্যাঁ, বলেন মাইকেল ভাই বলেন। জি ভাই, আমিও আপনার সাথে একমত যে এটা হয়তো পৃথিবীর সব জাতিগোষ্ঠীর দ্বারা যদি মানে ক্ষমা করে দেওয়া পসিবল হয়, মুসলমানদের দ্বারা পসিবল হবে না, এটা আমি এগ্রি করি। বাট কারণ হচ্ছে ওরা তো, আমি তো শুরুতে মানে বললাম যে ওরা এক একটা নিজেই অ্যাটম বোম, তারাও কিন্তু ভিকটিম, তারাও জানে না। ধরেন এই যে মুসলমানরা আছে, তারাও, আমি ওদেরকে ভিকটিমই মনে করি ম্যাক্সিমাম। তারা যে মন থেকে জঙ্গি, তারা নিজেও জানে না। এখন এটা হচ্ছে, এখন ওরা তো শিক্ষা দীক্ষা বলেন, জ্ঞান বিজ্ঞান বলেন, সব দিক দিয়ে পিছানো। ওরা মাফ করবে, ওদের মধ্যে তো ওই ভোটটা মানে পসিবল না। এখন ওদেরকে যদি আরো উস্কে দেওয়া হয়, এটা বলতেছিলাম আর কি। ভাই তাদেরকে মানে গ্লোবাল ওদেরকে তো খুব সহজে ম্যানিপুলেট করে দেওয়া যায়। এই যে এক্সপেকটেশন অফ কি এক্সপেকটেশন অফ বিগেট্রি অফ লোয়ার এক্সপেকটেশন, এই জিনিসটা বাদ দিয়ে তাদেরকে মানুষ ভাবা শিখেন। তারাও 18+ লোকজন, তাদের যে কোনো কর্মকাণ্ডের জন্য, যে কোনো ডিসিশন, যে কোনো কর্মকাণ্ড, তার সেই কর্মকাণ্ডের জন্য একমাত্র সেটাই। তার ইনফ্লুয়েন্স থাকতে পারে, এই থাকতে পারে, সেই থাকতে পারে, বহু কিছু থাকতে পারে, বাট তার একটা ওয়ার্কিং ব্রেন আছে। সে যদি জঙ্গির বাচ্চা জঙ্গি হয়, এটার জন্য দায়ভার একে দিয়া ওকে দেওয়া বাদ দিয়ে তার নিজেকে দেওয়া উচিত। হ্যাঁ, এই সেটা রেসপন্সিবল তো ও তাকে, দিতে পারতেছে না। তার নিজে তার
সে রেসপন্সিবল। সে কি অ্যাক্ট করবে সেটার জন্য সে রেসপন্সিবল। হ্যাঁ? এই রেসপন্সিবিলিটিটা অন্য আরেক জায়গাতে ঢুকায় দেয়া এই জিনিসটা বন্ধ করতে হবে আসলে। আ ঠিক আছে মাইকেল ভাই আর কিছু যদি বলেন তাহলে বলেন, নাহলে আপনাকে আমরা তাহলে বিদায় জানাবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ভালো থাকেন তাহলে।